জাতিসংঘের প্রতিবেদনটা একটা খুব ইন্টারেস্টিং এবং এটা কিন্তু ইন্টারন্যাশনালি আওয়ামী লীগকে পঙ্গু করে দিয়েছে। ইউনাইটেড নেশনস যখন একটা রিপোর্ট দিচ্ছে সেটা কোনো খামখেয়ালির কোনো রিপোর্ট না, তারা এই রিপোর্টটা পৃথিবীর সবগুলো দেশে সার্কুলেট করছে এবং প্রত্যেকটি দেশের মানুষ এটা দেখতে পাচ্ছে। অতএব এটার ইন্টিগ্রিটি নিয়ে অথবা এটার অথেন্টিসিটি নিয়ে আসলে কোয়েশ্চেন তোলার কোনো সুযোগ নাই। এবং এটার পরে আওয়ামী লীগ কিন্তু ইন্টারন্যাশনালি একটা অর্গানাইজড ক্রিমিনাল সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়ে গেছে, যেটাকে হয়তো লিখিত স্বীকৃতি না হলেও এটা মানুষ বুঝে গিয়েছে এবং শুধু দেশের মানুষ না, বিদেশের মানুষও বুঝে গিয়েছে। সো এখন আসলে যারা আওয়ামী লীগের কোর সাপোর্টার, তারা কিসের ভিত্তিতে বা কেন এর পরেও এটাকে সমর্থন করছে, এটা আমি তাদের বিবেকের কাছে প্রশ্ন রাখবো। কক্সবাজার বিমানঘাটের কাছে সংঘর্ষ, একজন যুবক নিহত হয়েছে, এটা কিসের ইঙ্গিত বলে মনে করছেন? এখানে কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলোতে আমাদের আমি এটাকে বলবো না যেটা একটা কংক্রিট এভিডেন্স আছে কিছু, কিন্তু এটা কিন্তু আমরা বুঝতে পারছি যে ফ্যাসিবাদী সরকার যে টাকাগুলো পাচার করেছিল সেই টাকাগুলো বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে এখন এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্বাভাবিক দেখানোর জন্য, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য যেটাতে ইন্টারন্যাশনালি তারা প্রুফ করতে পারবে যে বাংলাদেশের অবস্থা ভালো নেই। তারা বারবার ব্যর্থ হচ্ছে কিন্তু তারা বারবার ফিরে আসছে। তারা ফিরে আসছে কিন্তু দেশে ফিরে এসে সামনাসামনি বিচারের মুখোমুখি হচ্ছেন না, কিন্তু তারা এই যে টাকাগুলো খরচ করে বিভিন্ন লোককে এমপ্লয় করে কক্সবাজার, এবং আমার বিশ্বাস যে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোও হচ্ছে এর হয়তো 70 থেকে 80% আপনার আওয়ামী লীগের ফান্ডেড। এই ফান্ডগুলো এই ধরনের অরাজক কাজে ব্যবহার না করে তারা যদি 15 বছর সুশাসন করতেন, মানুষ তাদের ভোট দিয়ে আনতো। এটাই কিন্তু বাংলাদেশের মানুষের শিক্ষা, যে এই টাকাগুলো এই সব কাজে খরচ না করে মানুষের উন্নয়নে ব্যয় করলে মানুষ ইনশাল্লাহ ক্ষমতায় তাদেরকে ভোট দিয়েই আনবে যারা ভালোভাবে কাজ করবে। এবং এটা সামনে বাংলাদেশে আমরা যারা রাজনীতি করি তাদের জন্য এটা একটা শিক্ষণীয় বিষয়। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের যে প্রতিবেদন, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জাতিসংঘের প্রতিবেদনটা একটা খুব ইন্টারেস্টিং এবং এটা কিন্তু ইন্টারন্যাশনালি আওয়ামী লীগকে পঙ্গু করে দিয়েছে। আওয়ামী লীগ এতদিন বলে আসছিল যে দেশে যা বলা হচ্ছে তার কোনো ভিত্তি নাই। তারা বলছিলেন যে এটা একটা ইন্টারন্যাশনালি অর্গানাইজড প্ল্যান ছিল তাদেরকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার জন্য। এখানে আসলে সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা ছিল না। এই যে ছাত্র জনতার আন্দোলন, যার মধ্যে অন্যান্য বিরোধী দলরাও সামিল ছিলেন, সেটাকে দেখানো হয়েছিল একটা স্টেজড প্ল্যান, যেটা দিয়ে এই ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা হয়েছিল। তো এক্ষেত্রে আমি মনে করি যে জাতিসংঘের যে এই প্রতিবেদনটা, এখানে কয়েকটা জিনিস দেখতে হবে। ফার্স্ট অফ অল, জাতিসংঘের এই যে রিপোর্টটা, এটাতে যে ধরনের এভিডেন্স সংগ্রহ করা হয়েছে সেগুলো কিন্তু বিয়ন্ড রিজনেবল ডাউট, আমরা যেটাকে লিগালি বলি, সেটা না যে, কিন্তু এখানে ব্যালেন্স অফ প্রবাবিলিটিস বলতে পারি আমরা, যে তারা একটা জায়গা থেকে একদম ওখানকার মানুষ এবং যারা যারা সম্পৃক্ত ছিলেন, ভিডিও ফুটেজ, বিভিন্ন ধরনের মোবাইল ফুটেজ, এগুলো দেখেই কিন্তু তারা এটা রিপোর্টটা দিয়েছেন। এবং জাতিসংঘ, ইউনাইটেড নেশনস যখন একটা রিপোর্ট দিচ্ছে সেটা কোনো খামখেয়ালির কোনো রিপোর্ট না, তারা এই রিপোর্টটা পৃথিবীর সবগুলো দেশে সার্কুলেট করছে এবং প্রত্যেকটি দেশের মানুষ এটা দেখতে পাচ্ছে। অতএব এটার ইন্টিগ্রিটি নিয়ে অথবা এটার অথেন্টিসিটি নিয়ে আসলে কোয়েশ্চেন তোলার কোনো সুযোগ নাই। এবং এটার পরে আওয়ামী লীগ কিন্তু ইন্টারন্যাশনালি একটা অর্গানাইজড ক্রিমিনাল সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়ে গেছে, যেটাকে হয়তো লিখিত স্বীকৃতি না হলেও এটা মানুষ বুঝে গিয়েছে এবং শুধু দেশের মানুষ না, বিদেশের মানুষও বুঝে গিয়েছে। সো এখন আসলে যারা আওয়ামী লীগের কোর সাপোর্টার, তারা কিসের ভিত্তিতে বা কেন এর পরেও এটাকে সমর্থন করছে, এটা আমি তাদের বিবেকের কাছে প্রশ্ন রাখবো। সম্প্রতি ছাত্র শিবির এবং ছাত্র দল সংঘর্ষে জড়িয়ে পড়ছে, এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা দিবেন? এটা আসলে খুবই হতাশাজনক। এক্ষেত্রে 2-3টা জিনিস খুব ইম্পর্টেন্ট। প্রথম কথা হলো, একটা ইনসিডেন্ট হয়েছে যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিলেন, ছাত্র শিবির ছিলেন, ছাত্র দল ছিলেন, তাদের সবারই হয়তো কিছু না কিছু দোষ ছিল। এই জিনিসটাকে আসলে অ্যাড্রেস করা উচিত এভাবে যে প্রত্যেকটি সংগঠন, তাদের যে প্যারেন্ট সংগঠন আছে, বিএনপি আছে, জামাতে ইসলামী বাংলাদেশ আছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা যে একটা প্ল্যাটফর্ম করতে চাচ্ছে, তাদেরকে এটা অ্যাড্রেস করতে হবে। আমি মনে করি
এখন আর জিনিসটা বিচ্ছিন্ন ঘটনা নাই, কারণ আমরা দেখছি ছাত্রদল এবং ছাত্র শিবির যারা গত 15 বছর একসাথে সাফার করেছে, একসাথে কিছু কিছু জায়গায় তারা মোকাবেলাও করেছে ছাত্রলীগের, তারা এখন একজন আরেকজনের বিপরীতে কথা বলছে। এটা আমার মনে হয় যে মানে আমাদের বাংলাদেশের একটা নেচার হয়ে যাচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি না, কিন্তু আমরা কিন্তু গ্রেটার যে প্রবলেমটা সেটা বারবার ভুলে যাচ্ছি। গ্রেটার প্রবলেম আমাদের ফ্যাসিবাদ, আওয়ামী লীগ। এটাকে আসলে আমরা আওয়ামী লীগ বলতে পারি নাকি, কারণ যে আওয়ামী লীগ দেশ স্বাধীনের সময় একটা ভূমিকা রেখেছিল, সেই আওয়ামী লীগের সাথে আজকের এই করাপ্টেড আওয়ামী লীগ, মোরালি করাপ্টেড একটা সংগঠন, তাদের সাথে ফাইট করতে হচ্ছে এন্টায়ার নেশনের। এখানে যদি একজোট না থাকে ছাত্রদল এবং ছাত্র শিবির এবং অন্যান্য ছাত্র সংগঠন, সেটা দেশের জন্য অশনি সংকেত, এবং বারবার এটার কারণেই কিন্তু ওই ফ্যাসিবাদীরা আবার ফিরে আসার সুযোগ পাবে। কাজেই আমি মনে করি ছাত্র সংগঠনগুলোকে আরও সাবধানী হতে হবে, এবং প্যারেন্ট অর্গানাইজেশনগুলো, বিএনপি, জামাতে ইসলাম এবং অন্যান্য যেসব দল আছে, আমাদের এনডিএমেরও ছাত্র সংগঠন আছে, আমাদের এনশিওর করতে হবে যে আমাদের ছাত্র সংগঠনগুলো যেন এই ধরনের কোনো নিজেদের মধ্যে বিবাদে না জড়িয়ে ঐক্যমত নষ্ট না করে। এখানে আমাদের এনডিএমের মাননীয় চেয়ারম্যান ববি হাজ্জাজ সাহেব উনি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে এই ছাত্র রাজনীতিটা কেন দরকার। ছাত্র রাজনীতি দরকার, এটা ইন্টারন্যাশনালিও বিভিন্ন কান্ট্রিতে, আমি নিজেও বাইরে পড়াশোনা করেছি, আমরা দেখেছি যে, আমি অতটা যুক্ত ছিলাম না কিন্তু আমি দেখেছি সেটা হলো যে প্রত্যেকটা অর্গানাইজেশন, প্রত্যেকটা ইনস্টিটিউশনে যে স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো থাকে, তাদের কাজ হলো বিভিন্ন ধরনের ছাত্রদের দাবি আদায় বা কোনো একটা ন্যাশনাল ইস্যুস নিয়ে কথা বলা, যেখানে জনগণ সাফার করছে, এই ধরনের মতবাদ, অথবা কোনো ইন্টারন্যাশনাল, যেমন আমরা দেখেছি প্যালেস্টাইন ওয়ারের সময় আপনার বিভিন্ন ব্রিটিশ বা ইউএস বা ইউরোপিয়ান স্টুডেন্ট যারা ইউনিয়ন ছিলেন, তারা কিন্তু এই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন। তো এগুলো হলো স্টুডেন্ট পলিটিক্স কিন্তু এইটা না যে মন্ত্রী কে হবেন, এমপি কে হবেন, কোথায় কোন টেন্ডার হবে, কোথায় কোন চাঁদাবাজি করবে, কোথায় কাকে পোস্টিং করানো হবে, কোথায় কাকে ডেজিগনেশন দেওয়া হবে, এইটা নিয়ে কিন্তু ছাত্র রাজনীতি করেই আজকে আমাদের দেশের এই অবস্থা হয়েছে। সো ছাত্র রাজনীতিকে সুসংগঠিত না করতে পারলে দেশে আবার কিন্তু আমরা ওই একই বৃত্তে ফিরে যাব। কাজে আমাদের ছাত্র রাজনীতিকে আরও অনেক স্ট্রেংথেন করতে হবে, এবং এটা যেন ছাত্রদের জন্য হয়, দেশের মানুষের ভালোর জন্য হয়, এটা যেন ওই টেন্ডারবাজি চাঁদাবাজির জন্য না হয়, এটা এনশিওর করার দায়িত্ব প্যারেন্ট পলিটিক্যাল অর্গানাইজেশনগুলোর। বিএনপি এবং জামাতের মধ্যে একটা কথার যুদ্ধ শুরু হয়েছে, শেষ পর্যন্ত কি হতে পারে? এটা আসলে আমাদের পার্টির পক্ষ থেকে এই ব্যাপারে মন্তব্য করা ঠিক না, কিন্তু আমি পার্সোনালি যেটা মনে করি সেটা হচ্ছে যে বিএনপি এবং জামাত, তাদের মধ্যে ডিফারেন্স আছে, আইডিওলজির ডিফারেন্স আছে, এবং তাদের ভিউজ, বর্তমান যে কারেন্ট ভিউজ সেখানেও ডিফারেন্স আছে, তাদের ব্যক্তিবর্গ এবং তাদের যারা পরিচালনা করছেন তাদের মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আমি বারবার একই জায়গায় ফেরত যাব। আমরা কিন্তু এক দফার আন্দোলন করেছিলাম, আমরা যুগপৎ আন্দোলন করেছিলাম একটা সরকারকে, যেই সরকার গত 15 বছর দেশের মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছিল, দেশের মানুষকে গুম, খুন এবং বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করে দেশের মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল যেখান থেকে এই বিএনপি জামাত একসাথে আন্দোলন করে সাধারণ জনতা, ছাত্র সবাই মিলে এই সরকারকে উৎখাত করা হয়েছে। এখন যদি আমরা ছোট ছোট জিনিস নিয়ে নিজেদের মধ্যে বারবার বিভেদ সৃষ্টি করি, তাহলে আবার কিন্তু সেই খারাপ মানুষটাই ফিরে আসবে, সেই ফ্যাসিবাদীরাই ফিরে আসার সুযোগ খুঁজবে। কাজেই নিজেদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সেটা যেন এমন পর্যায়ে না যায় যে ওই মুখ দেখা দেখি হবে না এবং একজন আরেকজনের সাথে মারামারিতে জড়িয়ে পড়বে, যেটা আমরা ছাত্রদল এবং শিবিরের মধ্যে দেখেছি। এটা দেশের জন্য খুবই ক্ষতিকর। অতএব আমরা আশা করব বিএনপি এবং জামাত তাদের মতপার্থক্য ধরে রেখে দেশে একটা সুস্থ স্বাভাবিক ধারার রাজনীতিতে আমরা যেন ফিরতে পারি। গত 15 বছরে আমাদের রাজনীতির এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি রাজনীতি মানে আপনি 5 বছর শাসন করবেন, এই 5 বছরে আপনি চেষ্টা করবেন যত টাকা কামিয়ে নেওয়া যায়, তারপরে আমি বিদেশে একটা ঠিকানা বানাবো যে কোনো সময় পালিয়ে যাওয়ার জন্য, এবং এই 5 বছরে আমার এনশিওর করতে হবে যে পরবর্তী 5 বছর আসার জন্য আমি এমন ইঞ্জিনিয়ারিং করব যে কেউ ভোটই করতে পারবে না। এই ধারা থেকে বের হতে হবে আমাদের এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে দেশের রাজনীতিকে, যেখানে
আমি 5 বছর ভালো কাজ করেই ফিরে আসার সুযোগ পাবো। আমরা এই যে আপনার এই প্রত্যেকটা নির্বাচনী ক্যাম্পেইনে যে পরিমাণ টাকা খরচ করা হয়, এই টাকাগুলো যদি এইভাবে খরচ না করে দেশের জনগণের ভালোর জন্য খরচ করা হতো, আমার বিশ্বাস সেক্ষেত্রে জনগণরাই কিন্তু ভোট দিয়ে ওই মানুষগুলোকে এবং ওই পার্টিগুলোকে ক্ষমতায় আনতো। কাজে এই জায়গাগুলোতে আসলে আমাদের রিচেক করার সুযোগ আছে। এবং গত 15 বছরে আমরা যে রাজনীতি দেখেছি, আমরা 1991 থেকে 2005-06 পর্যন্ত একটা রাজনীতি দেখেছি যেটা অনেকটা সুস্থ ধারার ছিল। সেখানে সরকারি দল বিরোধী দলের ব্যক্তিদের আমরা একসাথে বসতে দেখেছি। আমি আমার হাইকোর্টের কথাও বলবো, সুপ্রিম কোর্টে, যে আমরা দেখতাম যে উভয় পক্ষের আইনজীবীরা তাদের দল মত পার্থক্য থাকলেও একসাথে বসতেন, গল্প করতেন। এখন কি হচ্ছে? এখন আওয়ামী লীগের যারা ফ্যাসিবাদের সাথে যুক্ত ছিলেন অনেকেই আর কোর্টে আসতে পারছেন না, তাদের কোনো খবর নাই, তাদের ল ফার্ম বন্ধ, তাদেরকে রিপ্রেজেন্ট করার কেউ নাই। তো এই পরিস্থিতি কেন হবে? এটা কিন্তু আমাদের দেশের জন্য খুব অসম্মানজনক এবং প্রত্যেকটি প্রফেশনের জন্য অসম্মানজনক। আমি মনে করি সবার আগে দেশ, পলিটিক্স থাকবে। এখানে আমরা যারা আইনজীবী আছি, আপনারা যারা সাংবাদিক আছেন, যারা ডক্টরস আছেন, বিভিন্ন পেশিজীবী আছেন, সবার একটা সম্প্রীতি থাকতে হবে। আমি বিএনপি করি, আমি আওয়ামী লীগ করি, আমি জামাত করি। আওয়ামী লীগ এখন একটা ফ্যাসিবাদ, আওয়ামী লীগের কথা বলতে চাই না, কিন্তু প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির মধ্যে একটা সৌহার্দ্য থাকতে হবে, যে দিন শেষে যেন আমি আমার আইনজীবী পরিচয়টাতে বা আপনি আপনার সাংবাদিক পরিচয়ে নিজেদের মধ্যে ইউনাইটেড থাকেন। এই রাজনীতির নামে যে বিভেদটা এমন পর্যায়ে চলে যাচ্ছে আমাদের দেশে গিয়েছে, এটাকে ফিরিয়ে আনতে হবে। এটাকে যদি আমরা ফিরিয়ে না আনতে পারি, তাহলে কিন্তু আবার আমরা ওই একই বৃত্তে ফিরে যাব। ওই বৃত্তে আমাদের আর ফেরার কোনো সুযোগ নাই। কারণ আমি মনে করি যে ইনশাল্লাহ এই 5 অগস্টে যে রেভলিউশনটা হয়েছে, তারপরে দেশের মানুষ এখন অনেকটা বুঝতে পেরেছে। এরপর থেকে যাতে দেশের ভালোই হয়, কল্যাণ হয়, সেটা নিয়ে সবার চিন্তা করা উচিত, প্রত্যেকটি রাজনীতিবিদের, প্রত্যেকটি মানুষের।